ভূত বাগানের কথামালায় আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গিল্টি। গিল্টি। গলির মুখ থেকেই হিমাংশু ঘোষালের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। রান্নাঘরে ভাতের হাঁড়ি ফ্যান গালতে গালতে সব কথাই স্পষ্ট শুনতে পাচ্ছিল গৌরী। ওই একটা গুণ আছে হিমাংশুর, কখনো আস্তে কথা বলতে পারে না। অত্যন্ত খুশি হয়ে যখন সে ঘরোয়া আলাপ শুরু করে, তখন এ পাড়ার কোনো নতুন লোক তা শুনলে সন্দেহ করে। একটা নরহত্যার জন্য বুঝি তৈরি হচ্ছে হিমাংশু। রান্নাঘর থেকেও গৌরী বুঝতে পারল, গলির মুখে কানা চোখের মতো ঘষা আলোর গ্যাস পোস্টার নিচে দাঁড়িয়ে হিমাংশু কথা বলছে, চিৎকার করে আলাপ করছে কারো সঙ্গে। আমার টাকা মেরে দেবে, হকের পাওনা ঠকিয়ে নেবে, আমার গলায় গামছা দিয়ে সব টাকা আদায় করে ছাড়ব, তবে আমার নাম হিমাংশু ঘোষাল। গৌরী ভ্রুকুটি করল। রান্নাঘরের মেঝে ছোট বড় অসংখ্য গর্ত, হাঁড়ি থেকে গড়িয়ে পড়া ফ্যান জমা হচ্ছে তার মধ্যে। ওই দিন দুপুরেই প্রায় অন্ধকার ঘরের এখানে ওখানে থেকে কয়েকটা আরশোলা উকি মারছিল। অর্থহীন বিদ্বেষ একটা খুন্তির ডগায় খানিকটা গরম ফ্যান তুলে নিয়ে গৌরী ছিটিয়ে দিল তাদের দিকে। একটা আরশোলা চিত হয়ে পড়ল সঙ্গে সঙ্গে। অন্তিম যন্ত্রণায় পা ছুটতে লাগলো। 1000 টাকা মাইনে পান, মোটরে চড়ে ঘুরে বেড়ান। ওহ, ওরকম বড় সাহেব বিস্তর দেখা আছে আমার। আজ 12 বছর লোক চড়িয়ে খাচ্ছি এই কলকাতা শহরে। ঘাড় ধরে যদি টাকা আদায় করতে না পারি, তাহলে একটা ভয়ঙ্কর কিছু করে ফেলবে হিমাংশু। কিন্তু কি করবে? গৌরী জানে হিমাংশুর দৌড় কতখানি। দাওয়ায় বসে বিড়ি টানতে টানতে গজগজ করবে, গালাগাল করবে, অশ্লীলতম ভাষা ব্যবহার করবে, তারপর একদিন সম্পূর্ণ ভুলে যাবে। ছাতাটা বগলে নিয়ে বেরোবার সময় গৌরীকে আশ্বাস দিয়ে বলবে, 250 টাকার ফ্ল্যাট, 1 মাসের ভাড়া আমার কমিশন। যদি বাগাতে পারি 1 মাস পায়ের উপর পা তুলে দিয়ে চলে যাবে। কি বলিস? স্ত্রীকে তুই বলেই সম্ভাষণ করেন হিমাংশু। ওরা দুজনে একই গ্রামের। 10 বছরের গৌরীর সঙ্গে 17 বছরের হিমাংশুর বিয়ে হয়েছিল। বিয়ের আগেকার সম্ভাষণটাই চলছে এই 14 বছর ধরে। ভাতের হাঁড়ি নামিয়ে রেখে গৌরী উনুনে কড়াই চাপিয়ে দিল। হিমাংশুর চিৎকার আর শোনা যাচ্ছে না। হয়তো চাপা গলায় আলোচনা করছে কি প্ল্যানে টাকাটা আদায় করা যায়, কিংবা হয়তো সঙ্গীর সঙ্গে কথা কইতে কইতে এগিয়ে গেছে বড় রাস্তার দিকে। কড়াই থেকে কয়েকটা বিন্দু গরম তেল হঠাৎ ছিটকে এসে হাতে লাগলো। মুখ বিকৃত করে গৌরী নিজের হাতের দিকে তাকিয়ে দেখল রান্নার ধোঁয়ায় ধোঁয়ায় ঝাপসা হয়ে যাওয়া ইলেকট্রিক বাল্বটার লালচে ম্লান আলোতে নিজের বাহুর দিকে তাকিয়ে পোড়ার যন্ত্রণা ভুলে গেল গৌরী। মুগ্ধ দৃষ্টি কিছুক্ষণ থমকে রইল সেখানে। নিয়মিত সাবান পড়ে না, তিত্তিরে কলের জলে স্নান পর্যন্ত হয় না ভালো করে, তবু পুষ্ট নিটোল হাতখানার দুধ আলতা রঙে এতটুকু মলিনতার ছায়া পড়েনি।
একগাছা লাল কাচের চুড়ি, আর একটি শাখাতেই সেই হাতখানা রাজরানীর হাতের মতো দেখাচ্ছে। শুধু গৌরীর চোখেই যে তা ধরা পড়েছে তা নয়, হিমাংশু নিজেও বলেছে কতবার। ভাগ্যিস 10 বছর বয়সেই বিয়ে করে ফেলেছিলুম, নইলে এ রূপ নিয়ে তুই কি ফিরে তাকাতি আমার দিকে? কপালে লাথি মেরে দিয়ে কোন জমিদারের ঘরে গিয়ে উঠতি। ঠিক কথা। সত্যি কি 10 বছরের গৌরীকে দেখে কেউ ভুলেও ভাবতে পারত যে এই মেয়ের ভিতরে এত রূপ লুকিয়ে আছে? কেউ কি কল্পনাও করতে পারত লক্ষ্মী ছাড়া চেহারার একটা ছোট্ট পাড়া গিয়ে মেয়ের ভিতর থেকে একদিন বেরিয়ে আসবে ইন্দ্রাণী? এ যেন রূপকথার গল্পের ব্যাঙের হঠাৎ রাজকন্যা হয়ে যাওয়া। সেই রাজকন্যা যে হাসলে মানিক ঝরে আর কাঁদলে মুক্ত। তখন গৌরী নিয়মিত বছরে 4 মাস ম্যালেরিয়ায় ভুগত। কাঠির মতো হাত পা, লালচে এক রাশ জংলা চুল, মরার মাথার মতো মাংসহীন মুখ, কোটরে ডুবে থাকা দুটো অন্ধকার চোখ, গায়ে ক্যাটকেটে সাদা রং দৃষ্টিতে যেন আঘাত করত। কুশ্রিতাকে সম্পূর্ণ করবার জন্যে গলায় দুলত ঘামের সবুজ কলঙ্ক মাখানো দুটো তামার মাদুলি। আর স্কুল থেকে তাড়া খাওয়া হিমাংশু তখন বাপের সঙ্গে যজমানির অ্যাপ্রেন্টিস খাটত। একটু কুঁজো, সারা মুখে বসন্তের দাগ, নাকটা পাখির ঠোঁটের মতো লম্বা, মাথায় বেয়ারা ধরনের টেরি, তার সঙ্গে আরও বিসদৃশ্য টিকি একটা। এমন বিকট বেসুরে গলায় গান গাইত যে হরিল্লুডের কীর্তন থেকে তাকে বরবাদ করে দেওয়া হয়েছিল। এই দুজনের যখন বিয়ে হলো তখন গ্রামে রসিকেরা মন্তব্য করেছিল, একেই বলে রাজ্যটোক। বাসর ঘরে গৌরীর দূর সম্পর্কের এক বৌদি গান গেয়েছিল, আহা কিবা মানিয়েছে রে, যেন শ্যামের বামে রায় কিশোরী। আহা কিবা মানিয়েছে রে। কিন্তু বছর দুয়েকের মধ্যেই গৌরী একটু একটু করে ফুটে উঠতে লাগলো। তখন দু একজনের মনে হলো মেয়েটা একেবারে ধূমাবতী নয়, একটু ছিঁড়িছেদাও আছে ওর ভিতরে। আর এর মধ্যে একদিন বাপের সঙ্গে ঝগড়া করলো হিমাংশু। মাথায় যে টিকিটা ছিল গোড়া থেকে ক্যাচ করে কেটে দিয়ে পৈতৃক উত্তরাধিকারে পাওয়া মূলচ্ছেদ করল। তারপর স্ত্রীকে নিয়ে রওনা হলো কলকাতায়। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে সমস্ত বিরক্তি আর বিতৃষ্ণার মধ্যেও জোর করে মাত্র 8 মাস কাটিয়ে দিল। তারপর আত্মীয়টির দৃষ্টান্তে ব্যবসায় নেমে পড়ল। ব্যবসা আর কিছু নয়, বিনা মূলধনে যা করা যায় তাই, দালালি, বাড়ির আর জমির দালালি। খাটতে হয় বই কি। সকালে বেরোতে হয় ছাতাটাকে বগল দাবা করে, তারপর মেটে বুরুজ থেকে বড়ানগর, বালি থেকে ব্যারাকপুর, কোথায় বাড়ি বিক্রি হচ্ছে, কোথায় 3 কাঠা দক্ষিণমুখ জমি সস্তায় পাওয়া যাবে, কোথায় 3খানা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সব কিছু খবর রাখতে হয় হিমাংশুকে। বলতে গেলে কলকাতা আর আশপাশের 20 মাইলের মধ্যে যত জমি আর ঘরবাড়ি আছে হিমাংশু তার জীবন্ত এনসাইক্লোপিডিয়া। কি বললেন স্যার? হাজরা রোডের জমি?
ওই যে ব্যারিস্টার ঘোষের লাল রঙের বাড়িখানার লাগোয়া। নেবেন না স্যার? কখনো নেবেন না? আপনি ভালো মানুষ বলেই বলছি, ওই জমিতে বিস্তর ফ্যাকড়া আছে। গাটের কড়ি দিয়ে কিনে শেষে বিশ্রী লিটিগেশনে পড়ে যাবেন। কি বললেন? সার্চ করবেন? অনর্থক আবার অ্যাটর্নিকে এক কাড়ি পয়সা দেবেন? আমি বলছি শুনুন, 1935 সালে জ্যাঠামল, ভোজমল, মারোয়ারি কিংবা জানি স্যার, ছাতু চক্রবর্তী লেনের নতুন ফ্ল্যাট দুটোর কথা বলছেন তো? ওর আদত মালিক হচ্ছে হরেরাম গায়েন। ক্যানিংয়ে মাছের আড়ত আছে। বাড়ির চার্চে আছে ওদের ম্যানেজার কেষ্টপদ সাউ। সে স্যার সাংঘাতিক লোক, একটি রাঘব বোয়াল। তাকে বাগানো আপনার কাজ নয়, দেখাই করবে না হয়তো। তবে আমাকে ভার দিন, দেখবেন সব ম্যানেজ করে দেব। একটা সিগারেট এগিয়ে দিয়ে, কৃষ্ণদা, ও বাড়ি আমার চাই, ব্যাস, আর বলতে হবে না। আপনাদের আশীর্বাদে স্যার ওই হিমাংশু ঘোষালের। সকালের এই আশীর্বাদ কুড়িয়ে বেড়ানো সহজ কাজ নয়। পার্টির বাড়িতে বাড়িতে ঘোরা, অ্যাটর্নি আর উকিলের অফিসে দৌড়োদৌড়ি। যে পার্টির মন দ্বিধা সন্দেহ দুলছে, 2 ঘন্টা বক্তৃতা দিয়ে তার মন ভেজানোর দায়িত্ব। একটা ট্রানজ্যাকশনের সময় দুটো পার্টিকে অ্যাটর্নির অফিসে হাজির করা কিংবা সময় মতো কোর্টে এনে জড়ো করা, এসবও যেন হিমাংশুর পিতৃদায়ের মধ্যে পড়ে। এমনকি ঠিক মতন কোর্ট ফি কেনা হয়েছে কি না, অথবা কেউ ভুল জায়গায় সই করে ফেললো কি না, সেদিকেও তার লক্ষ্য রাখতে হয়। কাজ তাতেও ফুরোয় না। তারপর সব শেষে আছে কমিশনের টাকা আদায় করা। কেউ কেউ পুরোটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কেউ 6 মাস ঘোরায়, কেউ কেউ একেবারেই ফাঁকি দেবার মতলব করে। তখন রাস্তায় দাঁড়িয়ে মাজা ভাঙা সাপের মতো ব্যর্থ আক্রোশ গর্জন করে হিমাংশু। দেখে নেব, গলায় পা দিয়ে আমার পাওনা টাকা আদায় করে ছাড়ব, তবে আমার নাম। পাওনা টাকা অনেকের কাছ থেকেই আদায় হয়নি, কিন্তু সেজন্য নিজের নাম বদল করতে পারেনি হিমাংশু ঘোষাল। দিন কয়েক গালমন্দ করেছে, নিরুপায় অন্তর্জালায় বিড়ি পুড়িয়েছে একটার পর একটা, ব্যবহার করেছে অশ্লীলতম ভাষা। তারপর নিজেই বিষ যন্ত্রণা নিতান্ত তুচ্ছ কারণেই গৌরীর গায়ে হাত তুলতে গিয়ে তার আশ্চর্য রূপের দিকে তাকিয়ে মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো স্তব্ধ হয়ে গেছে। পরক্ষণেই ছাতাটা তুলে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে। বেলেঘাটায় একটা নতুন পার্টির সন্ধান মিলেছে, নষ্ট করবার মতো সময় তার নেই। সেই সকাল 8টায় বেরিয়ে এখনও বেলা 12টার 1টায় এসে এক মুঠো খেয়ে যাওয়া। কোনো দিন তাও নয়, একেবারে সেই রাত 11:30টায় বাড়ি ফেরা। দিনের খাওয়াটা সস্তার হোটেলে কিংবা ডালপুরির দোকানে। শনি রবিবার নেই, ছুটি ছাটা নেই, পুজো পার্বণও নেই। 1-8 দিন অসুখ বিসুখ না পড়লে বাধা নিয়মে কোথাও ছেদ পড়ে না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কুঁকড়ে, কাদায় চেহারা আরও কদাকার হয়েছে হিমাংশুর। নাকটা টিয়ার মতো বাঁক নিয়েছে, উঁচু উঁচু দাঁতে পানের ছোপে কালো হয়ে বসেছে। বসন্ত চিহ্নিত মুখটার দিকে তাকালে যে কেউ সন্দেহ করে এই লোকটা যখন খুশি খুন করতে পারে। নুয়ে পড়া ঘাড়টাকে
এখন নির্ভুল একটা কুজের মতো দেখায়। এত খাটে তবু সংসার চলে না। মাঝে মাঝে হিমাংশু সামান্য নেশা করে আসে, কিন্তু তাতে মাতাল বলা যায় না। সেটা বড় খরচ নয়। হিমাংশুর আর একটা রোগ রয়েছে, সেটা রেসের। মাঠের ভিতরে যায় না, বাইরে জুয়ো খেলে। তবু সামান্য আয়ের একটা বড় অংশ ওখানেই নিবেদন করে আসে হিমাংশু। যেদিন বেশি হারে সেদিন ওর মুখের গন্ধেই টের পায় গৌরী। আর অনেক রাত পর্যন্ত হিমাংশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কতদিন মামাবাড়ি যায়নি, দাদুকে বড় দেখতে ইচ্ছে করে। গৌরী সরে যায় সামনে থেকে। একতলা জীর্ণ বাড়িটার কাঠের সিঁড়ি বেয়ে ছোট ছাদটার উপর আসে। খানতিনেক নিচু ছাতের পরেই সাদা রঙের বড় দোতলা বাড়ি একখানা, মল্লিকদের বাড়ি। দোতলার জানলায় আলো জ্বলছে। জানলার সামনে যে দাঁড়িয়ে, তাকে এখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার সোনার চশমা চিকচিক করছে। সিগারেটের আগুনটা দীপিত হয়ে উঠছে থেকে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিমাংশুর কথা ভাবে গৌরী। দিনের পর দিন আরও স্থূল, আরও কর্কশ হয়ে উঠছে হিমাংশু। মধ্যে মধ্যে যখন সোহাগ করার চেষ্টা করে, তখন ওর হাতের ছোঁয়ায় শরীর জ্বালা করতে থাকে। হিমাংশুর আঙুলগুলোতে একটা বিরাট মাকড়সার কতগুলো ক্লেদাক্ত পায়ের মতো মনে হয়। অন্ধকারেও নিজের নিটোল শুভ্র হাত দুখানি সে দেখতে পারে। সেই হাত দিয়ে তার নিজের গলায় জড়িয়ে ধরতে ইচ্ছে করে। কাঠের রেলিংয়ে ভর দিয়ে গৌরী দাঁড়িয়ে থাকে। বুকের ভিতর নিজের রক্তের কলধ্বনি শুনতে পায়। দোতলার জানলায় আগুনের একটা ঝলক ফুটে ওঠে কয়েক মুহূর্তের জন্য। আর একটা সিগারেট ধরিয়েছে লোকটা। হঠাৎ গৌরীর মনে হয় আলোর বিন্দু ছড়ানো ওই অন্ধকারটা একটা বিরাট জলের মতো তাকে জড়িয়ে ধরেছে। অসহ্য গরম লাগতে থাকে। হাওয়া বন্ধ হয়ে যায়। গৌরীর নিঃশ্বাস আটকে আসে। চঞ্চল হয়ে ফিরে আসে সিঁড়ির দিকে। নামতে নামতে মনে হয় শ্যাওলায় শ্যাওলায় সিঁড়িটা ভরে গেছে, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। ঘরের মেঝেতে তখন কুণ্ডলি পাকানো একটা কুকুরের মতো পড়ে আছে হিমাংশু। কোটরে বসা চোখের কোণায় জলের দাগ। যে দাদুকে 7 বছর বয়সে শেষবার দেখেছিল, তারই জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বেশ আছি। গৌরী ভাবে, তক্তাপোষের কোণায় বসে কিছুক্ষণ বিস্বাদ দৃষ্টিতে তাকিয়ে থাকে হিমাংশুর দিকে। পুরু কালো ঠোঁটের ফাঁকে পানের রং ধরা দাঁতগুলো ভ্যাংচানির ভঙ্গিতে বেরিয়ে আছে। বেশ আছি। বারবার কথাটা মাথার ভিতর ঘুরতে থাকে গৌরীর। নিজের হাতের মুঠো চোখের সামনে মেলে ধরে যেন ভাগ্যরেখাকে পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু পরক্ষণেই সব গোলমাল হয়ে যায়। নরম গোল হাতখানিকে একটা ফুটন্ত পাত্রের মতো মনে হয়। দু চোখ ভরে মুগ্ধতা নেমে আসে। হিমাংশুর নাক ডাকতে থাকে। মুখখানা আরও খানিক ফাঁক হয়ে গেছে। গৌরী চমকে উঠল। তরকারিটা প্রায় ধরে আসবার জো হয়েছে, আর দরজার কড়ায় পাগলের মতো ঝাঁকি দিচ্ছে হিমাংশু। আদমরা আঁচড়টা চিত হয়ে পা নাড়তে নাড়তে অনেকখানি এগিয়ে এসেছে সামনের দিকে। উঠে গিয়ে গৌরী দরজা খুলে দিল। ভিতরে পা দিয়েই খিচিয়ে উঠল হিমাংশু। ঘুমিয়ে পড়েছিলি নাকি এই সন্ধেবেলায়? সেই কখন থেকে কড়া নাড়ছি, শুনতে পাসনি? ঘুমিয়ে পড়ব কি করে? রাস্তা থেকেই তো চেঁচানি শুনছি। হাতের ছাতাটা
ধপাস করে ছুঁড়ে দিয়ে হিমাংশু দাওয়ার উপর বসে পড়ল, বিড়ি ধরালো। তারপর বড় লোক, ওহ, অমন বড় লোক ঢের দেখেছি। নিজের মুখে বললে 2%। এখন কাজ মিটে গেল, বলছে এই 100 টাকা বকশিস দিচ্ছি, মিষ্টি কিনে খাও। বকশিস? আমি চাকর না দারোয়ান যে বকশিস নেব? ও, বড় লোক। বিড়িতে আর একটা হিংস্র টান দিয়ে পরপর কয়েকটা কদর্য কথা আউড়ে গেল হিমাংশু। রান্নাঘরের দিকে এগোচ্ছিল গৌরী, কি মনে করে ফিরে এলো। একটা কথা বলবো? স্বগতোক্তিতে ছেদ পড়ায় হিমাংশু বিরক্ত হলো। ভুরু কুচকে বলল, তোর আবার কি হলো? পরকে তো এত বাড়ি আর জমির ব্যবস্থা করে দিচ্ছ, নিজের জন্য কিছু করতে পারো না? হিমাংশু হাতের বিড়িটা ছুঁড়ে দিল। সেটা চৌবাচ্চার জলের মধ্যে গিয়ে পড়ল। কর্কশ্বরে বলল, আরে, চেষ্টা কি আর করছি না? ঝোপ বুঝে একখানা কোপ যখন মারবো তখন বুঝতে পারবি, নিউ আলিপুরে কিংবা পার্ক সার্কাসে। ছুরির ধারের মতো খানিকটা তীক্ষ্ণ বঙ্কিম হাসি গৌরীর ঠোঁটের উপর দিয়ে খেলে গেল। রাজপ্রাসাদের কথা এখন থাক, একটা ভালো বাসার ব্যবস্থা কি করতে পারা যায়? কেন, এই বাসাটাই বা এমন মন্দ কি? তোর বুঝি দোতলার ঘর নইলে ঘুম হচ্ছে না? বাড়িটা একতলা, পুরনোও বটে, কিন্তু সুবিধেটা দেখছিস না? একেবারে সব আলাদা। মায়ের ছাতা পর্যন্ত, কোথাও কোনো ঝক্কি ঝামেলা নেই। অন্য ভাড়াটের সঙ্গে জল চানের ঘর নিয়ে ঝগড়া করতে হয় না। এসব বুঝি তোর পছন্দ নয়? সাময়িকভাবে মনের তিক্ত যন্ত্রণাকে ভুলে গিয়ে রসিকতার চেষ্টা করল হিমাংশু। মেয়ে মানুষ তো, স্বভাব যাবে কোথায়? ব্যাঙের মতো গলা ফুলিয়ে কারোর সঙ্গে ঝগড়া করতে না পারলে ভাত হজম হবে কেন? সেজন্য নয়, গৌরী আস্তে আস্তে বলল, ছাদগুলো সব গায়ে লাগা, যে কোনো সময় চোর আসতে পারে। চোর? হিমাংশু আরও সরস হয়ে ওঠে। আরে, আমার বাসায় একাদশী করতে আসবে এমন বেকুব চোর কলকাতায় নেই। তোর গায়ে তো কয়েক গাছা গালার চুড়ি আছে, বোধহয় পয়সা চারেক দাম হবে। তবে হ্যাঁ, হিমাংশু হা হা করে হেসে উঠে, তোকে যদি কেউ চুরি করতে আসে সেটা আলাদা কথা, লাখ টাকাতেও তোর দাম হয় না। দালালির কাজে কলকাতা শহরে কত বড় লোকের বাড়িতে তো যাই। লব্ধু চোখ মেলে স্ত্রীর লোহন করতে লাগলো হিমাংশু। সত্যি বলছি, তোর মতো রূপসী বউ কারোর ঘরে দেখিনি। অকারণে এক রাশ রক্ত জমা হলো গৌরীর মুখে। খানিকটা তপ্ত বাষ্পের মতো কি যেন কুণ্ডলে পাকিয়ে উঠতে লাগলো মাথার ভেতরে। নিজের হৃৎপিণ্ডে ঝড়ের আওয়াজ শুনতে পেল গৌরী। মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। হিমাংশু তাকে ডাকল, শোন। গৌরী ফিরে দাঁড়ালো। বারান্দার মিটমিটি আলোয় গৌরীর চোখে মুখে, তার সর্বাঙ্গে আরও কিছু ছড়িয়ে পড়েছে। এই কানা গলির ভেতরেও এক টুকরো আকাশ আছে, চাঁদ উঠেছে সেখানে। তারই জ্যোৎস্নায় গৌরী স্নান করছে। দূরে শাড়ির অসাধারণ ঢাকা রূপোর মূর্তির মতো দেখতে গৌরীকে। তার নিখুঁত সুন্দর কপালের উপর যেন মণির মতো কি একটা জ্বলছে। কিছুক্ষণ হিমাংশু চোখ আর পলক পড়ল না। গা ভর্তি গয়না, নইলে তোকে মানায় না গৌরী, একেবারে মানায় না। অভিভূত বিল্লব গলায় হিমাংশু বললে,
গয়না পরবার জন্যই যেন জন্মেছিলি তুই। সামনের ট্রানজ্যাকশনের টাকাটা যদি পাই, সত্যি বলছি। জ্যোৎস্নার আলোয় হিমাংশু গৌরীকে এক চোখ দিয়ে দেখছিল, হিমাংশুকে গৌরী দেখছিল আর এক চোখে। পিঠে কুঁজ নিয়ে বসে থাকা হিমাংশুকে অদ্ভুত জান্তব দেখাচ্ছে এখন। আরও কুৎসিত, আরও কদাকার মনে হচ্ছে। হিমাংশুর কথায় শেষটুকু শোনবার জন্য গৌরী আর অপেক্ষা করল না, এগিয়ে গেল রান্নাঘরে। সেদিন অনেক রাত্রে সারাদিনের অসহ্য ক্লান্তির পরে হিমাংশু মরার মতো ঘুমিয়ে পড়লে গৌরী দরজা খুলে ছাদে উঠে এলো। তখন চাঁদ আরও আশ্চর্য রূপ নিয়েছে, জ্যোৎস্না আরও উজ্জ্বল হয়ে রেণু রেণু সোনা বৃষ্টি ঝরে পড়ছে। গৌরীর শরীরে সেই সোনা ঝরে পড়ছে। গালার চুরি পরা নিরাভরণ হাত দুটির উপরে বারবার গৌরীর চোখ পড়তে লাগলো। না দেখেও সে অনুভব করতে লাগলো তার দীর্ঘ শুভ্র গ্রীবাকে এই আলোয় কি করুণ আর নিরাভরণ মনে হচ্ছে। দোতলা বাড়ির জানলায় আবার সিগারেটের আগুন জ্বলল। জ্যোৎস্নার ভিতরে অস্বাভাবিক লাল দেখালো সেটাকে। আলোর শরীরে দপদপ করতে লাগলো রক্তবিন্দুর মতো। আর হিমাংশু স্বপ্ন দেখতে লাগলো। রেসকোর্সের মাঠে একটা কালো ঘোড়া সকলকে পিছনে ফেলে তীরের মতো ছুটে চলেছে। তার পিঠে জকি হয়ে বসে আছে সেই নতুন পার্টিটা, যে তাকে 3% কমিশন দিতে রাজি হয়েছে। ইদানিং ফিরতে প্রায়ই বেশি রাত হয়। তার উপরে আজ শনিবার ছিল। বিকেলে রেসের মাঠে গিয়েছিল হিমাংশু। গোটা 40 টাকা ছিল সঙ্গে। তার প্রায় সবটাই গেছে। বিস্বাদ বিরক্ত মনটাকে সামান্য একটু রাঙা করে অল্প অল্প টলতে টলতে হিমাংশু যখন বাড়ি ফিরল, রাত তখন 1টার কাছাকাছি। গৌরী জেগেই ছিল। দরজাটা খুলে দিল কড়ায় হাত পড়তেই। হিমাংশু হাতের ছাতাটা উঠোনেই ছুঁড়ে ফেলে দিয়ে রকের উপর বসে পড়ল। দুত্তর দিনটাই খারাপ। রাস্তায় বেরিয়ে যে কার মুখ দেখেছিলাম প্রথমে। গৌরী বলে উঠল, ওঠো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। এক রাশ তেলে ভাজা এখনও যেন আটকে আছে গলায়। হিমাংশু হেসকি তুলল একটা। তাছাড়া সমস্ত মন মেজাজটাই খিচড়ে আছে। কি যেন বাজে টিপস দিল, টাকাগুলো একেবারে বরবাদ হয়ে গেল। সব জোচ্চোর, বুঝলি, সব জোচ্চোর। দুনিয়ায় ভালো লোকের জায়গা নেই। নেশা জড়ানো চোখ তুলে সমর্থনের আশায় গৌরীর দিকে তাকালো হিমাংশু। আর দেখতে পেল এতক্ষণ পরে শুক্লপক্ষ ঘুরে এসেছে আবার। সেদিনের মতো উকি দিয়েছে এক জীর্ণ বিকীর্ণ বাড়ির কয়েক ইঞ্চি আকাশে ত্রয়োদশীর চাঁদ। আর গৌরীর শঙ্খ গিব্রায় কি যেন ঝিকমিক করে জ্বলছে, চাঁদমালার মতো জ্বলছে। গলায় ওটা কি পড়িসিস তুই? হার পেলি কোথায়? মুহূর্তের জন্য তাকে পাথরের একটা মূর্তির মতো দেখালো। তারপর একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি, 500 দিয়ে। ও, নকল সোনার গয়না, গিল্টির। হিমাংশু উঠে দাঁড়ালো। দেখি। গৌরী স্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো। হিমাংশু কদাকার হাতের আঙুলগুলো তার গলায় স্পর্শ করল। ভয়ে শিউরে উঠল গৌরী। একবারের জন্য মনে হলো এই আঙুলগুলো এখনই তার গলার নরম মাংসের মধ্যে সাঁড়াশির মতো চেপে বসবে। চোখের পাতা দুটো তার বন্ধ হয়ে এলো। হিমাংশু বলল,
বেড়ে মানিয়েছে হতচ্ছাড়া। দূর থেকে বোঝাই যায় না, তবে হাত দিয়ে দেখলে টের পাওয়া যায় বই কি। খাঁটি সোনা এত লালচে হয় না, আর একটু সাদাটে হয়। গৌরী প্রায় নিঃশব্দ গলায় বলল, খাঁটি সোনা তুমি হাত দিয়ে দেখলেই টের পাও? গৌরীর মুখের উপর এক রাশ অল্প গন্ধ ছড়িয়ে হা হা করে হেসে উঠল হিমাংশু। পাই বই কি। না হয় তোকে সোনাদানা কিনে দিতে পারি না, তাই বলে খাঁটি নকল চিনতে পারবো না? আজ 12 বছর ধরে কলকাতা শহরে চড়িয়ে খাচ্ছি রে। হিমাংশু ঘোষালের অত সহজে ভুল হয় না। গৌরী বলল, থাক ওসব কথা, খাবে এসো। গৌরী ঘুমিয়ে পড়লেও আজ রাতে হিমাংশুর ঘুম এলো না। নেশাটা যতই ফিকে হয়ে আসছে ততই তার প্রতিক্রিয়া তীব্র, তীক্ষ্ণ, বেদনার মতো তাকে যন্ত্রণা দিতে লাগলো। ওই গলাটির নকল হাতছড়ায় কি আশ্চর্য মানিয়েছে গৌরীর গলায়। বালিশের পাশে একখানা হাত এলিয়ে আছে, একগাছা লাল চুড়িতে কি দীনতা ফুটে উঠেছে তাতে। ভারী অন্যায় হয়ে গেছে, হিমাংশু ভাবল। যে করেই হোক কয়েকখানা গয়না গৌরীকে তার গড়িয়ে দেওয়া উচিত ছিল। সোনা ছাড়া এমন সোনার প্রতিমাকে কি মানায়? চমৎকার দেখাচ্ছে হার ছড়া, তবুও গিল্টির হার। দুদিন পরেই ময়লা হয়ে যাবে, বিকীর্ণ পিতলের রং ধরবে। ও শুধু গৌরীর আত্মবঞ্চনাই নয়, ওর মধ্যে কেবল গৌরীর ব্যর্থ আকাঙ্ক্ষার বেদনাই মিশে নেই। ও হিমাংশুর চরম লজ্জা আর অক্ষম পৌরুষের অবমাননা। হাড়টার দিকে তাকিয়ে দেখতে দেখতে হিমাংশুর রক্তে সাপের বিষের জ্বালা ধরল। একে একে মনে পড়তে লাগলো কারা তাকে ঠকিয়েছে, তার দালালির পাওনায়, কার কাছ থেকে এখনো পর্যন্ত নিজের পুরো টাকা সে আদায় করতে পারেনি। হিংস্র চিত্তে হিমাংশু ভাবতে লাগলো, এবার তারও সময় এসেছে, তাকেও বাঁকা রাস্তায় ধরতে হবে। সোজা পথে চলবার চেষ্টা করে সবাই ফাঁকি দিয়েছে, এবার সেও অন্য উপায় দেখবে। 12 বছর কলকাতার শহরে দালালি করছে হিমাংশু ঘোষাল, কিছুই তার অজানা নয়। গৌরীর গলার হাতছড়া ঝিকমিক করে জ্বলছে, এক রাশ আলোর ছটা এসে তার চোখকে বিদ্ধ করতে লাগলো। হিমাংশু উঠে পড়ল, নিভিয়ে দিলে ঘরের আলোটা, আর এক রাশ স্তব্ধ অপরিচ্ছন্ন অন্ধকারে হিমাংশুর উত্তপ্ত উত্তেজিত মস্তিষ্কের মধ্যে কতগুলো সরীসৃপ কিলবিল করে ঘুরে বেড়াতে লাগলো। ওই গিলটির হাড়টা যেন এক মুহূর্তে তার মনের ভেতরে একটা সাপের সর্পিল ঢাকনা খুলে দিয়েছে। কিন্তু সাপের ঝাঁপির ঢাকনা খুললে কি হয়? সবাই ওস্তাদ সাপুড়ে নয়, অন্তত হিমাংশু ঘোষাল তো নয়ই। সাপ খেলাতে গিয়ে প্রথম চোটে তার নিজের হাতেই ছোবল লাগলো। টাকা পেয়েছিল বই কি হিমাংশু, 100 টাকা। কিন্তু 100 টাকাতেই কি আর এক ছড়া হার হয়? আর হলেও সরু সুতোর মতো হার গৌরীকে কি মানাতে পারে? হাতেও কিছু চাই, অন্তত 4 গাছা চুড়ি। তার উপর দিনটা শনিবার ছিল। অভ্যাসের সঙ্গে সঙ্গে দুর্জয় দুরাশা হিমাংশুকে আকর্ষণ করতে লাগলো। জাদুকরের হাতের ছোঁয়ায় যখন 100 টাকা কয়েক মিনিটে 300 টাকায় পরিণত হয়ে যায়, হিমাংশু সেই ইন্দ্রজালিক জগতের দিকেই পা বাড়ালো। কিন্তু 100 টাকা 300 হলো না। বন মানুষের হাড়ের উল্টো ভেলকিতে পকেটে 7 আনা পয়সা নিয়ে রাত 12টায় গলিতে পা দিল হিমাংশু। ওরা ওত পেতেছিল, 3 জন লোক, তাদের 2 জন গুন্ডা গোছের।
বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল হিমাংশুর উপর। নিঃশ্বাস একেবারে আটকে না দিয়ে যতখানি গলা টিপে ধরা যায় সেই নিপুণ কৌশলে হিমাংশুকে তারা আয়ত্ত করল। তারপর আত্মীয়তার সম্ভাষণ জানিয়ে বলল, 420 আর জায়গা পাওনি, টাকা বার কর। চোখের তারা কপালে তুলে হিমাংশু গো গো করতে লাগলো। ওই অবস্থায় হিমাংশুর গালে আর একজন প্রচণ্ড একটা চর বসিয়ে দিল। জাল মালিক সাজিয়ে ভুয়ো ফ্ল্যাটের টাকা আগাম নেবে, আমার টাকাটা হজম করা এত সোজা? যে গলা টিপে ধরেছিল সে গোটা কয়েক ঝাঁকুনি দিল হিমাংশুকে, যেমন করে বেড়াল মুখের ইঁদুরকে ঝাঁকুনি দেয়। টাকা বের করো বলছি, খুন করে ফেলবো নইলে। তৃতীয়জন ততক্ষণ পকেট হাতড়ে যা কিছু সব বের করে ফেলেছে। খুচরো পয়সা কটা, ময়লা রুমাল, পুরনো নোট বই আর ক্লিপ লাগানো পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে। হিমাংশু কুজের উপরে কিল বসিয়ে দিয়ে তিক্ত ক্রোধে সে গর্জন করে উঠল, কিচ্ছু নেই, সব গিলে খেয়েছে, গলা টিপে বের করব। আরও একবার ঝাঁকুনি পড়ল। হিমাংশু সমানে গো গো করতে লাগলো। তার আগেই বেরিয়ে এসেছিল গৌরী, এসে দাঁড়িয়েছিল দরজার সামনে। গলা থেকে এক টানে হাতছাড়া খুলে নিয়ে এগিয়ে এলো বাইরে। আমার স্বামী কত টাকা ঠকিয়েছে আপনাদের? লোক তিনটে চমকে উঠল, ফিরে তাকালো একসঙ্গে। গ্যাসের মরা আলোয় এই মাঝরাতের নির্জন গলিতে এমন আশ্চর্য একটি রূপসী মেয়ের আবির্ভাব অবিশ্বাস্য স্বপ্নের মতো মনে হলো তাদের। যে গলা চেপে ধরেছিল তার হাতের মুঠো আলগা হয়ে গেল। ধূপ করে গলির স্যাঁতসেঁতে কালো মাটির উপর বসে পড়ল হিমাংশু। তিন জোড়া চোখ মন্ত্রমুগ্ধের মধ্যে চেয়ে রইল গৌরীর দিকে। কত টাকা নিয়েছিলেন উনি? যে চর বসেছিল সে একটা ঢোক গিলে বলবো, 100 টাকা। হাড় শুদ্ধ হাতখানা তার দিকে বাড়ি ধরে গৌরী বলল, এটা নিয়ে ওকে ছেড়ে দিন, এর দাম 100 টাকার বেশিই হবে। গৌরীর দিকে চোখ রেখেই হাত ছড়া নিল লোকটা। তারপর আচ্ছন্নের মতোই তিনজনদের নিঃশব্দে গলি পার হয়ে রাস্তার দিকে এগিয়ে চলে গেল। একটা কথাও বলতে পারল না। হয়তো তখনও সমস্ত জিনিসটা ওর বিশ্বাস করতে পারছিল না। এমন অপূর্ব, এমন অবিশ্বাস্য স্বপ্নের চালটাকে ছিঁড়তে চাইছিল না কথার আঘাত দিয়ে। হিমাংশুকে মাটি থেকে টেনে তুলল গৌরী, একরকম বয়ে নিয়ে বাড়িতে গেল। হিমাংশুর গোঙানি থেমে গেছে তখন, চাপা গলায় কাঁদতে শুরু করে দিয়েছে। হিমাংশুকে জোর করে বিছনায় শুইয়ে গৌরী তার মাথাটা টেনে নিল কোলের মধ্যে। ভয় নেই, ভয় নেই তোমার, ওরা চলে গেছে। হিমাংশু অবরুদ্ধ গলায় বলল, আমার জন্য তো তোর সব গেল গৌরী, গিলটির হাত ছড়াও গেল। কিন্তু ওরা তো অত কাঁচা নয়, একটু পরেই সব টের পাবে, তখন তো ফিরে আসবে আবার। দাঁতে দাঁত চেপে গৌরী আবার বলল, আসে তখন দেখা যাবে, তোমার ভয় নেই, আমি আছি। হিমাংশুর ছেলে মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পিঠের কুচটা ওঠাপড়া করতে লাগলো ঢেউয়ের মতো। তুই আমাকে এত ভালোবাসিস গৌরী, আমি তোকে কিছুই দিতে পারলুম না, কিছুই না। গৌরীর দাঁতের চাপ ঠোঁটে এসে পড়ল, রক্ত গড়িয়ে পড়ছে সেই ঠোঁটটা দিয়ে। হাড়টা গিলটির নয়, কিন্তু যে ভালোবাসার ভিতরে নিজেকে অসহায় শিশুর মতো ছেড়ে দিয়ে হিমাংশু এমন করে কাঁদছে, তার গিলটি করা নিষ্ঠুরতার কথা ভেবে গৌরীর চোখে সামনে সব ঝাপসা হয়ে এলো।